জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর 1:52 এই ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.3। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকায়। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল 4.6। উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে। এছাড়া গত বুধবার রাতেও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন জানিয়েছে পাকিস্তান, সৌদি আরব সহ বেশ কয়েকটি মুসলিম দেশ। জেদ্দায় ওআইসি সম্মেলনের সাইডলাইনে ডক্টর খলিলুর রহমানকে এমন আশ্বাস দেন দেশগুলোর প্রতিনিধিরা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জেদ্দা সফরের আমন্ত্রণ জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার, সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেইজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকুলিয়া এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদু এনজি এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অংশগ্রহণকারী নেতারা তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে আস্থা প্রকাশ করেন। তারা জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থনও জানান। ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশ 1967 পূর্ব সীমান্ত এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। রোহিঙ্গা ইস্যুতেও সহযোগিতা জোরদারে একমত হয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। Bangladesh remains committed to strengthening cooperation with all member states, particularly of OIC, particularly our brothers and sisters across the Muslim Ummah. Mr. Chair, we have assembled at a critical moment to express our unwavering solidarity with the oppressed people of Palestine in the face of yet another unilateral and unlawful measure by the Israeli authorities. নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ ও হত্যার ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত কিশোরীর মা মাধবদী থানায় মামলা দায়ের করেন। বাকি অভিযুক্তদের গ্রেফতারে জেলা ও জেলার বাইরে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে শুক্রবার সকালে ধর্ষণ ও হত্যার শিকার হওয়া কিশোরীর বাসা পরিদর্শনে এসে বিএনপি নেতা ও নরসিংদী 1 আসনের এমপি খায়রুল কবির খোকন 48 ঘন্টার মধ্যে বাকি অভিযুক্তদের গ্রেফতারের আলটিমেটাম দেন। জড়িতদের পক্ষে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর আহ্বান জানান এমপি। আর হত্যার ঘটনার তদন্তে ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক মূল অভিযুক্ত নুরা সহ বাকিদের গ্রেফতারে অভিযানের কথাও জানান। এদিকে কিশোরীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। পুলিশ গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে। এজাহারে 9 জন আসামি করা হয়েছে। এই ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আমাদের একটা টিম বাইরে কাজ করতেছে। যে 2 জনকে আমরা এখনো গ্রেফতার করতে পারিনি, আশা করি ইনশাল্লাহ আমরা গ্রেফতার করতে সক্ষম হব। মূল আসামি নুরা এখনো তাকে নাকি গ্রেফতার করতে পারেনি। আমি বলছি 48 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং এইটা যেই দলের হোক, যে মতেরই হোক, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা এবং সারা দেশে নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলোয় দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ডাকসুর নেতৃত্ববৃন্দ। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মধুর ক্যান্টিন হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে মিছিলটি শেষ হয়। এ সময় নরসিংদীতে কিশোরী ধর্ষণের তীব্র নিন্দা জানান ডাকসু নেতারা। ভিপি সাদেক কায়েম অভিযোগ করেন, ধর্ষণ ও হেনস্থার ঘটনাগুলোতে সরকার দলীয় লোকজন সরাসরি জড়িত থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
আপনার দলের প্রত্যেকটা পর্যায়ের লিডাররা এই যে চাঁদাবাজ এবং ধর্ষককে আশ্রয় দেয়, নারী হেনস্থাকারী প্রকাশ্যে ভিডিও পাবলিশ হওয়ার পরও তাদেরকে আশ্রয় দেয়। এই ঘটনা চলতে থাকলে এই চূড়ান্ত বিক্ষোভ একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছাবে। নরসিংদের মধ্যে ইতিহাসের বর্বরচিত ঘটনা আইএমএ জাহালিয়াতকে হার মানিয়েছে। গণঅবস্থান করার পরে যখন সে বিচারের দাবিতে এলাকার বিএনপি নেতার কাছে গেল, পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হলো এবং এরপরে ওই পরিবারের সামনে থেকে, তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা এখন পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত এবং যারা ইন্ধন জুগিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতা আনতে দেখিনি। পুলিশ হত্যাসহ অমীমাংসিত বিষয়ে তদন্ত হয়েছে, প্রয়োজনে আরও হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এটা আমরা আগ্রহ বলেছি এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। এখন পর্যন্ত যেটা আমাদের হোম মিনিস্টার সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং যেহেতু তদন্ত হয়েছে দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। দেশের মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সরকারকে এ নিয়ে মনোযোগী হয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সিলেটে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন জামায়াত আমির। দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এইদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেন। সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায়ে থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন কাণ্ড কারখানা চলতে থাকলে এই দেশ ভালোর দিকে যাবে কিভাবে? দায়িত্ব মূলত সরকারকেই নিতে হবে। জবাবদিহিতার ভয় যাদের মধ্যে নেই তারাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রাজধানীর অভিজাত হোটেলে জাকাত ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। এ সময় তিনি আরও বলেন, এদেশে রমজান মাসেও যাবতীয় অপরাধমূলক কাজ চলমান। রমজানের মর্যাদা না বুঝলে চাঁদাবাজি, সুদ, ঘুষ কিছুই বন্ধ হবে না। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে জাকাত বাস্তবায়নেরও কোনো বিকল্প নেই বলে জানান তিনি। কোরআনের পথ অনুসরণ করা ছাড়া ব্যক্তি জীবনে সাফল্য নাই, সমাজ জীবনে সাফল্য নাই, রাষ্ট্রীয় জীবনে সাফল্য নাই। ইঞ্জিনিয়ারিং কারা করে? যার কাছে আল্লাহর কাছে জবাবদিহিতার হরি নাই। যদি ইঞ্জিনিয়ারিং করার সময়, সিল মারার সময়, জালবুট দেওয়ার সময় অথবা রেজাল্ট পরিবর্তনের সময় মনে করতো ইন্না ইলাইনা ইয়াবাহুম ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইফতারের পর জমজমাট ঈদের কেনাকাটা। বসুন্ধরা সিটি শপিং মল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, কেমন দেখছেন ক্রেতাদের সমাগম আর পোশাকের যে দাম তা নিয়ে আসলে ক্রেতারা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন জানতে চাই আপনার কাছে। সতীর্থ, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে বসুন্ধরা শপিং কমপ্লেক্স যেটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে দর্শনার্থী এবং ক্রেতা বিক্রেতা কিন্তু ভিড় করছে এবং সারাদিনে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন, কাপড় ঘুরে ঘুরে দেখছেন, কিনছেন। তবে ইফতারির পরে সেই ভিড় কিন্তু অনেকটাই বেশি বেড়েছে এবং প্রত্যেকে আসছেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে শাড়ি, পাঞ্জাবি সহ যেসব শিশুদের পোশাক রয়েছে এগুলোতে দেশি যেসব ব্র্যান্ডের শোরুম রয়েছে সেই শোরুমগুলোতে কিন্তু আমরা মানুষের সমাগম বেশি দেখতে পাচ্ছি। অন্যদিকে প্রসাধনী সহ অন্যান্য যেসব সামগ্রী সেগুলোর ক্ষেত্রে বিদেশি বা আন্তর্জাতিক যেসব ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের দোকানগুলোতে কিন্তু মানুষের সমাগম অনেক বেশি দেখতে পাচ্ছি এবং তবে ক্রেতা বিক্রেতারা উভয়ে আসলে আশা করছেন যে আগামী কয়েকদিন পরে আসলে এই ভিড়ের সংখ্যা আরও বেশি বাড়বে এবং যেহেতু আগামী আরও প্রায় 20 দিনের মতো বাকি রয়েছে সেই দিনগুলোতে আসলে ক্রেতাদের সংখ্যা অনেক বেশি বাড়বে। তবে বিক্রেতারা যেটি বলছেন যে এই সংখ্যা বাড়লেও আসলে এখন পর্যন্ত তাদের যে চাহিদা অনুযায়ী তারা যে ছাড় দিয়ে বিক্রি করার চেষ্টা করছে সেটি কিন্তু চলছে। তবে ক্রেতারা কিন্তু উল্টো অভিযোগ করছে যে এই মুহূর্তে যেসব
দোকান রয়েছে সেগুলোতে কিন্তু আসলে অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে, যদিও এখন তারা ছাড়ছে না বলে অভিযোগ করছে। এবং আগামী কয়েকদিন পরে আসলে এই জমজমাট যে বাজার সেটি আরও জমে উঠবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানকার ক্রেতা বিক্রেতা উভয়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। দেশের অর্থনীতি নাজুক, তাই অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে বিনিয়োগ বাড়াতে হবে, সেজন্য ট্যাক্স বা রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই। দেশে কর্মসংস্থান বাড়ানো সরকারের অগ্রাধিকার বলেও মন্তব্য করেন তিনি। বিনিয়োগ না বাড়ালে কর্মসংস্থান তৈরি হবে না, এজন্য বিদেশি বিনিয়োগে সরকার জোর দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উপর সরকার গুরুত্ব দেবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। ট্যাক্স বাড়াতে হবে আমাদের, এবং ট্যাক্স বাড়ানোর মাধ্যমে যে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, দেশের ভিতরে দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এর মাধ্যমেই তো একমাত্র আপনি ট্যাক্স জিডিপি বাড়ানো যাবে। বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম, সুতরাং ইনভেস্টমেন্ট, বিনিয়োগ না হলে তো ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান কোত্থেকে হবে। এই জন্য আমরা জোর দিচ্ছি ইনভেস্টমেন্টে, দেশি বিদেশি ইনভেস্টমেন্ট। জনগণের ভোগান্তি কমিয়ে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক করতে সরকার টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার সকালে রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা জানান তিনি। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে জমির মালিকদের হয়রানি কমানোর চেষ্টা চলছে বলেও জানান ভূমিমন্ত্রী। আমরা একটা নির্বাচিত সরকার, স্বচ্ছতার ভিত্তিতে জনগণের সেবা জনগণের পৌঁছানো, কোনো যেন দুর্নীতি যেন না থাকে, বিভিন্ন টায়ারে হয়, সেজন্য আমরা চেষ্টা করছি ওয়ান স্টপ সেন্টার সারা বাংলাদেশে মন্ত্রণালয় ইতিমধ্যে ঢাকায় হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি সমস্ত ডিসি অফিসের পাশে ওয়ান স্টপ সেন্টার যেখানে। বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি হয়েছে। ভবিষ্যতে দুর্নীতি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্রসোনার তাল হাওর পরিদর্শনে এসে একথা জানান তিনি। আমরা চেষ্টা করছি যে সাধারণ মানুষের জন্য যেটি খুব বেশি সহায়ক, জনগুরুত্বপূর্ণ, সেই দিকে নজর রেখে আমরা এই কাজগুলোকে সম্পূর্ণ করব। কোনোভাবেই যেন দুর্নীতি না থাকে, আমাদের এই মহৎ উদ্যোগকে কেউ যেন বাধাগ্রস্ত না করতে পারে দুর্নীতির মাধ্যমে। আমরা এই সরকার খুব সতর্ক আছি, সজাগ আছি, এবং আমরা পাহারাদারের ভূমিকা অবতীর্ণ হয়ে জনস্বার্থে এই কাজগুলোকে ত্বরান্বিত করব। বিগত সরকার নানা কারণে অনেকগুলো বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়ার বিমানবন্দরগুলো বন্ধ করা হয়েছে। এগুলোকে আবারও চালুর আহ্বান জানান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জামালপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আমাদের অনেকগুলি এয়ারপোর্ট ইতিমধ্যে বন্ধ রয়েছে, বিগত সরকার এগুলিকে বন্ধ করে দিয়েছে নানান কারণে, আমি উল্লেখ নাই করলাম। আমাদের বিশেষ করে ঠাকুরগাঁ, নীলফামারী, বগুড়া, এগুলি একদম চালু এয়ারপোর্ট ছিল, সেগুলিকে বন্ধ করে রাখা হয়েছে। এগুলিকে রিস্টার্ট করবো আমরা। ১.৫ দশকের অধিক সময় জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। লক্ষ্মীপুর সার্কিট হাউসে এসব কথা বলেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তিনি লক্ষ্মীপুরে এসেছেন। জনপ্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, যেভাবে পার্টিজান করা হয়েছে, পোলারাইজেশন করা হচ্ছে, পলিটিক্যাল পোলারাইজেশন, যার ফলে বাংলাদেশের জনপ্রশাসন তাদের যে নিরপেক্ষতা হারিয়েছে। আমাদের একটা দক্ষ, একটা নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন আমরা বাংলাদেশের জনগণকে উপহার দেব। ভালো ব্যবহারের মাধ্যমে স্থানীয় নির্বাচনে ভোটারদের মন জয় করতে নিজ দলের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নূর। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের মোস্তফাপুরে জেলার নেতাকর্মীদের এক পথসভায় একথা বলেন তিনি। জাতীয় নির্বাচনে যেমন বিভিন্ন প্রার্থীর জন্য ভোট চেয়েছেন, স্থানীয় নির্বাচনে আবার আপনারা যাবেন,
তো এখন জাতীয় নির্বাচনে আপনাদের দল থেকে কেউ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এবং আপনাদের স্বভাব চরিত্র যদি পরিবর্তন হয়, স্থানীয় নির্বাচনে কিন্তু মানুষ আবার সেটা একটা জবাব দেবে। তো কাজেই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা জনগণের প্রতি যে জনগণের রাজনীতি করার জন্য একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, যেখানে সকল নাগরিকরা দলমত নির্বিশেষে তাদের মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে। শিক্ষা ও সংস্কৃতির জ্ঞানভিত্তিক চর্চার মধ্য দিয়ে সমাজকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে নিজ এলাকায় নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। বেকার সমস্যার সমাধানের জন্য এখানে এমন কিছু উৎপাদনমুখী কর্মকাণ্ড আমাদের করতে হবে, যাতে করে বেকারদের মধ্যে একটা ব্যাপক অংশ অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত যে বেকাররা, তারা নিজের উদ্যোগে আত্মকর্মসংস্থানের মাধ্যমে তারা সমাজে তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে পারে। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় থানায় ঢুকে পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। এ ঘটনায় 3 পুলিশ সহ অন্তত 8 জন আহত হয়েছেন। সাতক্ষীরা নেতাকর্মীরা জানায়, সকালে ঝিনাইদহ 4 আসনে বিএনপি প্রার্থী রাশেদ খানের পরাজিত হওয়ার কারণ নিয়ে মহারাজপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় সভা চলছিল। এ সময় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে জামায়াতের পক্ষে ভোট কারচুপির অভিযোগ তোলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। হাতাহাতির এক পর্যায়ে থানার মধ্যে ঢুকে পড়ে পুলিশের ওপর হামলা চালায় তারা। এতে 3 পুলিশ সদস্য সহ অন্তত 8 জন আহত হন। পূর্ব শত্রুতার জেরে ফরিদপুরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে শহরের গোয়ালচামটস্থ মোল্লাবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত 2 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, গোয়ালচামটস্থ এলাকায় ভাঙাড়ি মালের ব্যবসায়ী মোহাম্মদ সরফরাজের পরিবারের সাথে জুয়েল আহমেদের পরিবারের দ্বন্দ্ব চলছিল অনেক দিন ধরে। শুক্রবার সকালে সরফরাজের পরিবারের সদস্যরা জুয়েলের বাড়ির প্রবেশ পথে রশি টানাতে যায়। এ নিয়ে 2 পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সরফরাজের পরিবারের সদস্যরা রড দিয়ে হামলা চালিয়ে জুয়েল আহমেদ ও তার ছোট ভাই প্রবাসী সোহেল আহমেদকে জখম করে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জুয়েল আহমেদের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত 2 জনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অফ অনার দিতে যাওয়ার পথে পুলিশের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। আহত হয়েছে অন্তত 8 জন পুলিশ সদস্য। সকালে বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুর্ঘটনার খবর পেয়ে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। পুলিশ জানায়, সকালে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অফ অনার দেওয়ার জন্য জেলা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি বাঞ্ছারামপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে গাড়িটি ভেলানগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে। আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য 2 জনকে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের পশ্চিমবঙ্গ। শুক্রবার স্থানীয় সময় দুপুর 1:22 নাগাদ কলকাতা সহ আশেপাশের শহরে ভূকম্পন অনুভূত হয়। ভারতের গণমাধ্যমগুলোর খবর, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের সাতক্ষীরা জেলা। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.4। এ সময় ভয় আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসে মানুষ। তবে ভূমিকম্পের ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে ফেব্রুয়ারির শুরুতে 6.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল পশ্চিমবঙ্গ। ফ্রান্সে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানার্থে ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের আভারভিলিয়ে এলাকায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্যারিসের সব সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন বাংলাদেশি গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এ সময় সংগঠনের সভাপতি ফেরদৌস করিম আখানজির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনায় পূর্ণ সমর্থন আছে ভারতের। তবে দুপক্ষের সংঘাতের কারণে বেসামরিক নাগরিকদের প্রাণহানি কখনোই প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরায়েল সফরের 2য় দিনে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন মোদী। বলেন,
পশ্চিম এশিয়ার শান্তি ও স্থায়িত্ব ভারতের নিরাপত্তার জন্য খুবই জরুরি। এ সময় বেশ কিছু নতুন চুক্তিতেও স্বাক্ষর করেন দুই নেতা। একই দিনে জেরুজালেমে রাষ্ট্রপতি বাসভবনে নেতানিয়াহুর সঙ্গে বিশেষ বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। দেখা করেন প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গেও। দুদিনের এই সফরে দীর্ঘদিনের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করে ভারত ও ইসরায়েল। জেফ্রি এপস্টেইনের অপরাধ সম্পর্কে কোনো ধারণা ছিল না বলে দাবি করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। বৃহস্পতিবার কংগ্রেসের একটি বিশেষ প্যানেলে কথা বলার পর সাংবাদিকদের একথা জানান তিনি। হিলারি ক্লিন্টন বরাবরই দাবি করে আসছেন জেফ্রি এপস্টেইনের সাথে তার কোনো ধরনের যোগাযোগ ছিল না। এপস্টেইনের সহযোগী গিলেইন ম্যাক্সওয়েলের সাথে পরিচয় থাকলেও তার অপরাধমূলক কাজ সম্পর্কে কিছুই জানতেন না তিনি। হিলারি আরও জানান তার স্বামী বিল ক্লিন্টন 2002 সালের দিকে কয়েকবার এপস্টেইনের বিমানে ভ্রমণ করেছেন। তবে এ সময় তিনি কোনো অন্যায় করেননি এবং এপস্টেইনের সঙ্গে পরিচয়ের জন্য তিনি দুঃখিত। আগামী শুক্রবার তার সাক্ষ্য দেওয়ার কথা। এদিকে জেফ্রি এপস্টেইন বা তার সহযোগীদের সম্পর্কে অন্য কাউকে প্রশ্ন না করায় রিপাবলিকান সদস্যদের সমালোচনা করেন হিলারি। এবার খেলার খবর। সিডনিতে এএফসির নির্ধারিত মাঠে নিজেদের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন করেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। শুক্রবার স্থানীয় সময় 7:30টায় অনুশীলনের জন্য পুরো দল জুবলি স্টেডিয়ামের উদ্দেশ্যে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক ছাড়েন। প্রায় 1.5 ঘন্টা অনুশীলনের মাঝে মাঝারি আকারের বৃষ্টি থাকলেও পুরো দমে ব্যস্ত ছিলেন পিটার বাটলারের শিষ্যরা। সে সময় দুটি দলে ভাগ হয়ে ম্যাচও খেলেছেন আফিদা, ঋতুপর্ণারা। মেডিকেল টিম জানিয়েছে দলে কোনো বড় ইনজুরি নেই। ফুটবলাররা প্রথম ম্যাচের জন্য শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। এর আগে বৃহস্পতিবার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের বিপক্ষে ক্লোজ ডোর ম্যাচ খেলেছে বাংলাদেশ। ট্রেনিং গ্রাউন্ডেও আলহামদুলিল্লাহ সবাই ভালো করেছে। ওয়েদারের ব্যাপারে বলতে চাই সেটা হচ্ছে এই রৌদ্র, এই বৃষ্টি, তারপর আমরা চেষ্টা করছি যে ওয়েদারের সাথে খাপ খেয়ে ট্রেনিং করতে। দলে তেমন কোনো ইনজুরি নেই, ছোটোখাটো ইনজুরি যেটা আছে আলহামদুলিল্লাহ ফিজিও আছে, ওটা রিকভারি হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে কে কার মুখোমুখি হবে তা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। শুক্রবার বিকেলে ড্রয়ের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটেছে। শেষ 16তে আবারও মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এর আগে 2022-23 মৌসুমেও শেষ 8-এ ওঠার লড়াইয়ে একে অপরের বিপক্ষে লড়তে হয় এই দুই পক্ষকে। আটলান্টার বিপক্ষে লড়বে বায়ার্ন মিউনিখ, তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মুখোমুখি হবে লিভারপুল। গতবারের চ্যাম্পিয়ন পিএসজি খেলবে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে। এদিকে অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ টটেনহাম, নরওয়ের ক্লাব বোদো গ্লিমস শেষ 16তে পেয়েছে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনকে। আর্সেনালের প্রতিপক্ষ বায়ার লেভারকুজেন, আর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি 4 মাস। তবুও টুর্নামেন্টের আগে শতভাগ ফিট কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফরাসি গণমাধ্যমের দাবি হাঁটুর চোট নিয়ে বিশ্বকাপ খেলতে যেতে পারেন এই তারকা ফরোয়ার্ড। গত ডিসেম্বর থেকে বাঁ হাঁটুর একটি লিগামেন্টের ইনজুরিতে ভুগছেন এমবাপ্পে। সবশেষ ফরাসি গণমাধ্যমের দাবি শেষ 6 সপ্তাহ ধরে অনেকটা এক পায়েই খেলে যাচ্ছেন তিনি। গেল 1.5 মাসে রিয়াল মাদ্রিদের হয়ে বেশ কয়েকটি ম্যাচও মিস করেছেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফ পর্বের দ্বিতীয় লেগেও রিয়ালের হয়ে নামতে পারেননি এই ফরোয়ার্ড। ফরাসি দৈনিক লেকিপ জানিয়েছে অস্ত্রোপচারের ঝুঁকি এড়াতে এবং চোটের পরিমাণ না বাড়াতে বিশেষ চিকিৎসা নিচ্ছেন এমবাপ্পে। ফলে লা লিগায় অন্তত 3টি ম্যাচে খেলতে পারবেন না তিনি। বিশ্রাম ও পুনর্বাসনে তার হাঁটু কিভাবে সাড়া দিচ্ছে তার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। সব মিলিয়ে বিশ্বকাপে পূর্ণ ফিট এমবাপ্পেকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। আন্তর্জাতিক টি-20তে বিরল এক ডাবলের রেকর্ড গড়েছেন সিকান্দার রাজা। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জাতীয় দলের হয়ে টি-20 ফরম্যাটে 3000 রান ও 100 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে অনন্য এ রেকর্ড স্পর্শ করেন রাজা। এই ম্যাচে ব্যাট হাতে 15 রান করতেই জিম্বাবুয়ের হয়ে টি-20তে 3000 রান পূরণ করেন তিনি। দলের ইনিংসে 14তম ওভারে চতুর্থ বলে আকসার প্যাটেলের বলে 4 মেলে মাইল ফলকে পৌঁছান রাজা। তার আগে 3000 রান ও 100 উইকেট নিয়ে একমাত্র ক্রিকেটার ছিলেন মালয়েশিয়ার বিরানদীপ সিং। 26 বছর বয়সী এই ক্রিকেটার 111টি টি-20তে 3180 রান করার পাশাপাশি নিয়েছেন 109 উইকেট। জিম্বাবুয়ের প্রথম ও বিশ্বের 14তম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে 3000-এর বেশি রান করেছেন রাজা।
চলতি মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ইনজুরিতে ছিটকে গেছেন দলটির মিডফিল্ডের অন্যতম প্রাণভোমরা ফ্র্যাঙ্কি ডিয়ং। বৃহস্পতিবার অনুশীলনে পেশিতে চোট পেয়েছেন তিনি, এমনটাই নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো। ধারণা করা হচ্ছে অন্তত 1 মাসের মধ্যে চোট থেকে ফিরে আসার সম্ভাবনা নেই এই ডাচ মিডফিল্ডারের। চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা ডিয়ং সব প্রতিযোগিতা মিলে খেলেছেন 31 ম্যাচ। এখন তাকে ছাড়াই আগামী মঙ্গলবার কোপা ডেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে অসাধ্য সাধনের মিশনে মাঠে নামতে হবে বার্সাকে। এছাড়াও ম্যাচের দ্বিতীয় সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে তার সার্ভিস পাবে না বার্সেলোনা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।